আমরা আজকের দিনে দাঁড়িয়ে যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস বা উন্নতির কথা বলি, এই যে এত কম্পিটিশান, মেধাভিত্তিক চাকরি, কাজ, স্তর ভাগ করা হয়েছে, যেমন অমুক ব্রিলিয়ান্ট ছাত্র, তমুক খারাপ ছাত্র, এই শিক্ষা ব্যবস্থা কি শুধুই গ্রেড আর মার্কসের জন্য চালু হয়েছিল, নাকি চাকরির ক্ষেত্রে কে কোন চাকরি করবে তার পরিকাঠামো তৈরির জন্য শুরু হয়েছিল? সঙ্গে থাকুন, আমরা জানবো এক ইতিহাস যেখানে ছিল না কোনো কম্পিটিশান, ছিল না কোনো গ্রেড কার্ড। সালটা 1500 খ্রিস্টপূর্ব। কৃষি, রাজ্য, যুদ্ধ, ধর্ম সব কিছু বাড়ছিল। শুধু পরিবার ভিত্তিক শিক্ষা আর যথেষ্ট ছিল না, প্রশিক্ষিত মানুষের দরকার হয়ে পড়েছিল। তখন সব জ্ঞান ছিল মুখে মুখে, চর্চা হতো কথোপকথনে, তাই মানুষ মারা গেলে জ্ঞান হারিয়ে যাওয়ার ঝুঁকি ছিল। তখন গুরুরা উপলব্ধি করে শিষ্যদের কাছে নিয়মিতভাবে এই জ্ঞান হস্তান্তর করা দরকার। সাথে সমাজ ভেঙে যাওয়া ঠেকাতে, একই মূল্যবোধ, একই আচার ধারাবাহিকতা রাখতে। আর তখন থেকেই শুরু হয় গুরুকুল প্রথা। মূল কথা, গুরুকুল ছিল সংস্কৃতি রক্ষার কেন্দ্র। বৈদিক যুগে ঋষিরা শিষ্যদের আশ্রমে রেখে শিক্ষা দিতেন। একে তখন আলাদা নামও দেওয়া হয়নি। পরে এই পদ্ধতিকে আমরা গুরুকুল ব্যবস্থা বলি। ঋষি বৈশিষ্ট্যের আশ্রম, ঋষি বিশ্বামিত্রের আশ্রম, ঋষি অত্রি, ভারদ্বাজ, কণ্ব, ঋষি দ্রোণাচার্যের আশ্রমে উল্লেখ পাওয়া যায়। এগুলোই ছিল সেই সময় গুরুকুল। এখানে প্রশ্ন জাগবে, গুরুকুল কেন নামকরণ করা হলো? গুরুকুল মানে হলো গুরু আর কুল। গুরু মানে শিক্ষক আর কুল মানে পরিবার বা গৃহ, অর্থাৎ গুরুর পরিবার বা গৃহ। সেই সময় ছাত্ররা গুরুর আশ্রমে থাকতো, আলাদা কোনো স্কুল বিল্ডিং ছিল না। সেখানে শুধু বই না, সেখানে হতো চরিত্র গঠন, শৃঙ্খলা, নৈতিকতা, আত্মসংযম, বাস্তব জীবন দক্ষতা। তাই এটাকে স্কুল না বলে গুরুর পরিবার বলা হতো। গুরু ছিলেন বাবা মায়ের মতো, ছাত্রদের খাবার, থাকা, আচরণ সব কিছু দেখতেন। ছাত্ররা গুরুকে পিতার মতো মানত। রাজপুত্র, সাধারণ ছাত্র একই ঘরে থাকতো, একই খাবার খেত, একই কাজ করত। সামাজিক ভেদাভেদ কমানোর ভাবনাও ছিল এই গুরুকুল প্রথার মাধ্যমে। গুরুকুলের প্রাথমিক শিক্ষা ছিল লিখে না, মুখে মুখে শোনা, মনে রাখা, উচ্চারণ পাঠ। একে বলা হতো শ্রুতি, কারণ কাগজ ছিল না, লেখার উপকরণ ছিল সীমিত। ভুল লিখলে জ্ঞান বিকৃত হওয়ার ভয় ছিল। ঋষিরা ব্যবহার করতেন ঘনপাঠ, ক্রমপাঠ, জটাপাঠ, পদপাঠ। একই মন্ত্র বিভিন্নভাবে আবৃত্তি করা হতো, ভুল হওয়ার সুযোগ প্রায় শূন্য। তাহলে কি লেখা একবারেই ছিল না? ছিল, কিন্তু সীমিত। তালপাতা, ভোজপাতা, ধাতু বা পাথরে খোদাই করে লেখার চর্চা হতো। লেখা মূলত গণিত, জ্যোতির্বিদ্যা, আয়ুর্বেদ, স্থাপত্য বা বাস্তু, এই সব বিষয়ের ওপরেই দরকার পড়তো। মুখস্থকেই বেশি গুরুত্ব দেওয়া হতো, কারণ বই নষ্ট হলেও স্মৃতি হবে না। শুদ্ধ উচ্চারণ খুব জরুরি, বিশেষ করে বেদে ছাত্রদের মনোসংযোগ ও স্মৃতি বাড়ানোর জন্য। এখানে প্রশ্ন থেকে যায়, তাহলে কি গুরুকুলের আগে কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না? তখন ছিল পরিবার, বংশ পরম্পরার শিক্ষা, বাবা থেকে ছেলে, ছেলে থেকে শিষ্য। যেমন যাজক পরিবার, বৈদিক ঋষিদের বংশ। ঋষির ছেলে ছোটোবেলা থেকে মন্ত্র, আচরণ, জ্ঞান শিখত। প্রকৃতি থেকে শিক্ষা নিত, বন, নদী, আকাশ থেকে ঋতু পরিবর্তন, নক্ষত্র, সূর্য, চন্দ্র দেখে জ্যোতির্বিজ্ঞান, গাছগাছড়া দেখে আয়ুর্বেদ। অনেক জ্ঞানই অবজারভেশন থেকে এসেছে। তপস্যা, ধ্যানের মাধ্যমে দীর্ঘ একাগ্রতা, এখান থেকে দার্শনিক জ্ঞান এসেছে। উপনিষদের অনেক ভাবনাই এইভাবে এসেছে। মূলত তখন সংস্কৃত ভাষায় মন্ত্রপাঠ হতো। এই ভাষা একদিনে গড়ে ওঠেনি, ধীরে ধীরে গড়ে ওঠা একটি ভাষা। বহু প্রজন্মে মানুষের মুখে মুখে, বহু শতাব্দী ধরে চিন্তা, উচ্চারণ, অভিজ্ঞতার মাধ্যমে, ঠিক যেমন বাংলা, হিন্দি, ইংরেজি তৈরি হয়েছে। প্রাকৃতিক ধ্বনি থেকে মানুষ প্রথমে লক্ষ্য করেছিল আগুনের শব্দ, বাতাসের শব্দ, পশু পাখির ডাক। এই ধ্বনি থেকেই শব্দের তৈরি শুরু। ভাব প্রকাশের মাধ্যমে মানুষ ভাবলো, নাম না দিলে জিনিস কীভাবে বোঝাবো, অনুভূতি প্রকাশ করব কীভাবে। সেখান থেকে শব্দ, পরে বাক্য। সংস্কৃত এসেছে প্রাচীন ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে। একই পরিবারে আছে গ্রিক, ল্যাটিন, ফার্সি, ইংরাজি, তাই অনেক শব্দ মিল দেখা যায়। অনেকে ভাবেন পাণিনি সংস্কৃত ভাষা বানিয়েছিলেন। এই পাণিনি কে ছিলেন? আনুমানিক খ্রিস্টপূর্ব 5ম থেকে 4র্থ শতাব্দী। অঞ্চল গান্ধার, পেশা ছিল ব্যাকরণবিদ, ভাষাতত্ত্ববিদ। পাণিনির কাজ ছিল প্রচলিত সংস্কৃত ভাষাকে নিয়মবদ্ধ করা, ভাষাকে বৈজ্ঞানিক কাঠামোতে বাঁধা। পাণিনি অমরগ্রন্থ, অষ্টাধ্যায়ী, মোট 8টা অধ্যায়, প্রায় 3959টি সূত্র। অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু নিখুঁত এই গ্রন্থ তিনি নির্ধারণ করেন। আধুনিক ভাষায় বললে পাণিনি সংস্কৃতের গ্রামার ইঞ্জিন বানিয়েছিলেন। তাহলে সংস্কৃতই নামটা কেন? এর অর্থ পরিশুদ্ধ, পরিমার্জিত, নিয়মবদ্ধ ভাষা। সাধারণ লোকভাষা থেকে আলাদা করে শুদ্ধ ভাষা বানানোর চেষ্টা। সহজ করে বললে, মানুষ আগে কথা বলতো, কথা বলতে বলতে ভাষা তৈরি হলো। বহু প্রজন্ম পরে সেই ভাষাকে নিয়মে বাঁধা হলো। সেই নিয়মবদ্ধ রূপটাই হলো সংস্কৃত।
গুরুকুল এই ছড়ানো জ্ঞানগুলোকেই এক জায়গায় এনে নিয়মিত শিক্ষা পদ্ধতিতে রূপ দিল। অর্থাৎ গুরুকুল জ্ঞান সৃষ্টি করেনি, জ্ঞানকে সংগঠিত করেছে। একে বলা হতো ভারতের প্রথম স্কুল সিস্টেম। আস্তে আস্তে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে বলতে গেলে আরেকটা ভিডিও হয়ে যাবে। এই ইতিহাস জানার পর আমাদের কি মনে হয়, আজ আমরা তথ্য বেশি জানি নাকি সত্যিই বেশি শিখি? গুরুকুলের শিক্ষা ছিল জীবন গড়ার জন্য, আর আজ শিক্ষা কি শুধুই চাকরির জন্য? তাহলে অগ্রগতি মানে কি বড় ক্যাম্পাস নাকি বড় চিন্তা? হয়তো প্রশ্নটা হওয়া উচিত, আমরা কি গুরুকুল থেকে বিশ্ববিদ্যালয়ে এসেছি নাকি কোথাও কিছু হারিয়ে ফেলেছি? আপনার মতে আদর্শ শিক্ষা কোনটা, গুরুকুল না আধুনিক বিশ্ববিদ্যালয়, নাকি দুটোর মাঝখানেই সত্যটা লুকিয়ে আছে?